বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন। বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। আজকের আমার আলোচ্য বিষয় কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বঙ্গভাষা ও সাহিত্য বিভাগের অন্তর্গত চতুর্থ সেমিস্টারের বাংলা বিষয়ের সম্ভাব্য সাজেশন। আজকে আমি মূলত দুটো পত্র নিয়ে আলোচনা করব। পত্র সিসি 13, যার বিষয় হচ্ছে বাংলা প্রবন্ধ ও সমালোচনা সাহিত্য, আর পত্র সিসি 14, যার বিষয় হচ্ছে প্রাচ্য পাশ্চাত্য সাহিত্য তত্ত্ব। এবং আমি পরবর্তী ভিডিওতে ছাত্রছাত্রীদের জন্য যাদের স্পেশাল পেপার রয়েছে, রবীন্দ্র সাহিত্য এবং কথা সাহিত্য যাদের স্পেশাল রয়েছে, তাদের জন্য আমি সম্ভাব্য সাজেশন নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আমি প্রথমে যে পেপারটা আলোচনা করব সিসি 14। এখানে 1 নম্বর যে প্রশ্নটা রয়েছে, অলঙ্কারবাদের মূল বক্তব্যগুলি নিজের ভাষায় লেখো, এই প্রস্থানের সীমাবদ্ধতা নির্দেশ করো। আমি একটুখানি প্রশ্নটা সম্পর্কে বলে দিয়ে তারপরে পরবর্তী প্রশ্নে যাব। আমরা জানি যে বামন বলেছিল বাক্যম গ্রাহ্যম অলঙ্কারাদ, অর্থাৎ বাক্যকে আটপৌরে না রেখে তাকে যদি আমরা উপমা রূপক ইত্যাদি অলঙ্কারে সাজিয়ে দিই তাহলে সেইটা কাব্য হয়ে উঠবে, সেই বাক্য কাব্য হয়ে উঠবে। কিন্তু এই বিষয়ে একটা সীমাবদ্ধতা রয়েছে। আসলে বলতে চাইছে যে দুটো সীমাবদ্ধতা রয়েছে, দুটো দোষ রয়েছে এই রীতির। সেটা হচ্ছে একটা অতিব্যাপ্তি দোষ আর একটা হচ্ছে অব্যাপ্তি দোষ। অতিব্যাপ্তি দোষ মানে কি, যেখানে প্রচুর অলঙ্কার চাপানোর ফলে সেই বাক্যটা কাব্য গুণ নষ্ট হয়ে যায়। আবার এরকমও দেখা যায় যে সেখানে অলঙ্কার নেই, অব্যাপ্তি দোষ, অলঙ্কার নেই অথচ সেটা শ্রেষ্ঠ কাব্য হয়ে উঠেছে। তো এরকম অজস্র উদাহরণ থাকতে পারে। রবীন্দ্রনাথের একটা পুনশ্চ কাব্যের যে কবিতাগুলো, যে মাসি কবিতায় দেখি, ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম, তার দেওরের মেয়ে ভাগার সাথে ছিল, বিবাহের ঠিকঠাক লগ্ন শুভ নিশ্চিত প্রমাণ পাওয়া গেল, বা আরো অন্যান্য সাধারণ মেয়ে, বাসি ছেলেটা ইত্যাদি যে কবিতাগুলো রয়েছে, সেখানে অলঙ্কার নেই অথচ এটা শ্রেষ্ঠ কাব্য। অর্থাৎ এই যে দেখা যাচ্ছে যে অলঙ্কার কিছু কিছু জায়গায় প্রচুর পরিমাণে অলঙ্কার আছে, তা সত্ত্বেও সেটা শ্রেষ্ঠ কাব্য হয়নি, এটা অতিব্যাপ্তি দোষ। আবার কিছু কিছু জায়গায় প্রচুর পরিমাণে মানে অলঙ্কার নেই কিন্তু সেটা শ্রেষ্ঠ কাব্য, যেমন রবীন্দ্রনাথের এই কবিতাগুলো। অর্থাৎ এটা হচ্ছে অব্যাপ্তি দোষ। অর্থাৎ এই অতিব্যাপ্তি এবং অব্যাপ্তি দোষে দুষ্ট। এই কারণে পরবর্তীকালে কিন্তু আরো অন্যান্য প্রস্থানের উৎপত্তি হয়েছে বা অন্যান্য প্রস্থান নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে আরো প্রশ্ন আসতে পারে, যেমন প্রাচীন ভারতীয় আলংকারিকদের যারা ধ্বনি দিয়ে আলোচনা শুরু করেছে তারা শেষ করেছেন রস দিয়ে। অর্থাৎ এখানে ধ্বনিবাদের কথা বলা হয়েছে। এখানে একবারে ধ্বনি মানে ধ্বনি বা তার যে পারিভাষিক শব্দগুলো রয়েছে, ব্যঞ্জনা বা ব্যঙ্গ, হ্যাঁ, অর্থাৎ বাচ্যকে আশ্রয় করে বাচ্যতিরিক্ত যে গভীর যে অতিরিক্ত অর্থ আমরা পাচ্ছি তাকে আমরা মূলত ধ্বনি বলি। যেমন ধরো জীবনানন্দের একটা কবিতায় আছে, জীবনানন্দের কবিতায় রয়েছে যে পাখি নীড়ের মতো চোখ তুলে নাটোরে বনলতা সেন। অর্থাৎ এখানে আমরা দেখতে পাবো যে বনলতা সেনের চোখকে পাখি নীড়ের সঙ্গে তুলনা করা হয়েছে। আসলে পাখিরা যেমন সারাদিন ক্লান্ত হয়ে তার বাসায় ফিরে এসে একটু শান্তি পায়, ঠিক একই রকম ভাবে কবিও দীর্ঘদিন ধরে পথ হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে সে বনলতা সেনের চোখে একটু স্বস্তি পেয়েছিল। অর্থাৎ এই যে ধ্বনি, এবং এটা শেষ পর্যন্ত রসে হয়। রস কি ব্যাপার, সেটা একটা বৃহৎ একটা প্রক্রিয়া, সেটা নিয়ে অভিনবগুপ্ত অনেক আলোচনা করেছে। এই বিষয় নিয়ে আমরা পরবর্তীকালে বা এই বিষয় নিয়ে যদি কেউ ছাত্রছাত্রী ইন্টারেস্ট থাকো তাহলে আমার ইউটিউবে প্রাচীন ভারতীয় কাব্যতত্ত্বের যে একটা প্লেলিস্ট আছে, দেখবে একটা প্লেলিস্ট তৈরি করা আছে ভারতীয় প্রাচ্য এবং পাশ্চাত্য কাব্যতত্ত্ব বলে। এই প্লেলিস্টে যাবে তোমরা, এখানে প্রচুর আলোচনা পেয়ে যাবে এই বিষয়ে। অনেক অনেক আলোচনা সেখানে কিন্তু দেওয়া রয়েছে। এছাড়াও এখানে প্রশ্ন আসতে পারে, একই প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে, রস হচ্ছে নিজের আনন্দময় সম্বিতের আস্বাদ স্বরূপ একটি ব্যাপার, ব্যাখ্যা করো। ঠিক আছে, এই প্রশ্ন আসতে পারে। দুইয়ের দাগে যে প্রশ্ন আসতে পারে, ট্র্যাজেডির সংজ্ঞা ও স্বরূপ আলোচনা করো, কিংবা সাহিত্যে মার্ক্সীয় তত্ত্ব বিষয়ে আলোচনা করো, কিংবা সিম্বলিজম কি তার স্বরূপ আলোচনা করো, তার প্রভাব আলোচনা করো, বাংলা সাহিত্যে তার প্রভাব কিভাবে পড়েছে। এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। এবং 3-এ আসতে পারে সেখানে ঐতিহাসিক সমালোচনা পদ্ধতি সম্পর্কে আলোচনা করো, তুলনামূলক সাহিত্য বলতে কি বোঝো তার স্বরূপ আলোচনা করো, নারীবাদের উদ্ভব এবং বিকাশ কিভাবে হয়েছে সে বিষয়ে আলোচনা করো, বা সুরুলের জুম বা পরবাস্তববাদ বা অধিবাস্তববাদ সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নগুলো কিন্তু এই সিসি 14 থেকে আসতে পারে। সিসি 13 থেকে যে প্রবন্ধগুলো গুরুত্বপূর্ণ, যেমন সুখ না দুঃখ, যে আমি 4টে প্রবন্ধ হলো, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে সুখ না দুঃখ, 2 হচ্ছে আধুনিক কাব্যের সমস্যা, 3 হচ্ছে আসামের বিপর্যয়তার শিক্ষা, এবং 4 হচ্ছে শব্দের পবিত্র শিক্ষা। এইগুলো ছাড়াও তোমরা সাহিত্য বিচারে মার্ক্সবাদ, বাংলা রেনেসাঁস, এই প্রবন্ধগুলো একটু দেখে রাখতে পারো। ঠিক আছে,
তো আমি পরবর্তী ভিডিওতে কিন্তু আলোচনা করব রবীন্দ্র সাহিত্য, কথা সাহিত্য স্পেশাল পেপার নিয়ে। এবং তোমরা যদি এই বিষয়ে সাজেশন ভিত্তিক যদি নোটস পেতে চাও, তাহলে অবশ্যই আমাদের যে নম্বরটা দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে কিন্তু যোগাযোগ করতে পারো। 7584934419 এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। আর এই বাংলা সাহিত্য বিষয়ে নানান আলোচনা পেতে অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।